তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র হাসি। ওয়েলকাম টু রাশি রাশি গল্প। আমাদের ভয়ানক প্রবেশদ্বারে আজকে আপনি শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কামিনী। এই গল্পের প্রধান চরিত্রগুলি হল সুরনাথ, কামিনী এবং পোস্টমাস্টার। বিভিন্ন চরিত্র কণ্ঠে সায়নী, বিজয় এবং গল্পের সূত্রধার চন্দন। শুনতে থাকুন আজকের ভৌতিক অভিযান কামিনী। স্টেশনে ট্রেন থামতেই হেডকোর্ট পড়া সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার সংলগ্ন জনপত্রীও বিস্তীর্ণ নয়। ট্রেনটি 2 মিনিট থেমেই চলে গেল। সুরনাথ ঘোষ হলেন একজন পোস্টাল ইন্সপেক্টর। ইদানিং এদিকের গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খোলা হয়েছে। সুরনাথবাবু সেগুলিকেই গ্রামে পরিদর্শন করতে এসেছেন। এর আগে তিনি কখনো এদিকে আসেননি। ছোট্ট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশনের বাইরে বেরিয়ে এলেন। সুটকেসটির মধ্যে আছে এক সেট প্যান্ট, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। হাঁক ডাক্তার 2 আছে, একজন পোস্টমাস্টার, একটি কেরানি ও 2 জন পিয়ন। পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার সযত্নে তাকে ভিতরে নিয়ে গেলেন। দুপুরে খাবারের ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাড়িতেই হলো। মধ্যাহ্নভোজের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। তারপর তিনি পোস্ট অফিস পরিদর্শনের জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন তার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি 12 মাইল দূরে। বরাবর কাঁচা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার করেছেন। আজ সন্ধেই উদ্দিষ্ট গ্রামে পৌঁছাবেন, আর আগামীকাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করার পর সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবেন। আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পশ্চাদে ছোট্ট সুটকেসটি বেঁধে সুরনাথ তাতে আরোহণের উদ্যোগ করলে পোস্টমাস্টার বাবু বলে উঠলেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা কিন্তু 2 ভাগ হয়ে গেছে। ডানাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়বে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। কেন? বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? ওই রাস্তাটা ভালো নয়। এই শুনে সাইকেলে চেপে সুরনাথ বেরিয়ে পড়লেন। মিনিট কয়েকের মধ্যেই তিনি সেই এলাকাটি পার করে গেলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জন মরুকান্তারও নয়। স্থানে স্থানে ঘন বন আছে, কোথাও শিলাভূমি, কোথাও আবার নরম মাটির বুক চিরে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির উপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগে।
সুরনাথের বয়স প্রায় ৩৫ বছর। মধ্যমাকৃত দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর ৩ আগেই তার স্ত্রী মারা গেছেন। আবারও বিবাহের প্রয়োজন তিনি মাঝের মধ্যেই অনুভব করেন, কিন্তু বিপত্নিকত্বের ফলে যে ক্ষণিকের স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন সেটার বিসর্জন দিতে তার মন চায় না। তিনি যখন ৬ মাইল দূরত্ব পথে দ্বিভুজে পৌঁছালেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঢুলে পড়েছে। সম্মুখে দুটি পথ ক্রমশ পৃথক হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোথাও থেকে একখণ্ড ক্ষুদ্র একটা কালো মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিল। চারিদিকটা অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন। আশেপাশে নিকটে বা দূরে কোনো জনমানব নেই। আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের ওপর এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন, এখনো যে ৬-৭ মাইল পথ বাকি, আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হওয়ার আগে যদি গন্তব্যস্থানে পৌঁছাতে না পারেন, দিগ্ভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তিনি মনে মনে ভাবলেন, পোস্টমাস্টারবাবু বলেছিলেন বাঁহাতি রাস্তাটা ভালো না, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁহাতি রাস্তা ধরেই এগোই। সুরনাথ সাইকেলে চড়ে বাঁহাতি রাস্তা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি। পথ অসমতল এবং পাথরে ভরা, কিন্তু সাবধানে যদি চলা যায় তো আছাড় খাওয়ার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না। মনে হলো মুখে মুখোশ এঁটেই সূর্যদেব অস্ত যাবেন। মিনিট ২০ সাইকেল চালানোর পর সুরনাথ সামনে একটা দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছা মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করে বেড়াচ্ছে। আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর পাশের দিকে চোখ ফিরিয়ে সুরনাথ ব্রেক করলেন। একটি ছোট্ট মাটির কুটির যেন মন্ত্রবলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে সেখানে সাইকেল থেকে নামলেন। সেখান থেকে ৩ গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী বসে আছে। সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাভ, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে, মুখে ডোল দৃঢ়, মাথায় অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস, চোখের তারা বড় বড়, পরিধানে কেবল একটি মস্তপার শাড়ি। সধবা কি বিধবা কিংবা কুমারী তা বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে তাকিয়ে আছি। হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করল। গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করে তিনি বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় বসে
পা ঝুলিয়ে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগল্ভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুশিরায় আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর? সে যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতেই পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাইলেন। এই গ্রামে আশেপাশে থাকার কোনো জায়গা আছে? এখানেই থাকো না। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরও কত যে রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। একটু স্খলিত স্বরে বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে যে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন। বললেন, ঠিক আছে, তাহলে আজকের রাতটা না হয় এখানেই থাকবো। যুবতী অদ্ভুতভাবে হাসল। প্রায় অন্ধকারে তার হাসিটা বিদ্যুতের মতো ঝলকে উঠল। সে বলল, তোমার গাড়িটা দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরের মধ্যে প্রবেশ করল। একটি মাদুর এনে দাওয়ার একপাশে পেতে দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলে উঠল। আলোর পিত বর্ণধারা দাওয়ার ওপর এসে পড়ল। বাইরে অন্ধকার চরাচর গ্রাস করে নিয়েছে। সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থা বর্ণনা অনাবশ্যক। তীরবিদ্ধ হরিণ, আগুনের দিকে ছুটে যাওয়া পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করেছে? এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে ঠেকে গেল। আমি রান্না করতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়েই শুয়ে পড়বো। ও মা, মুড়ি মুরগি খেয়ে কি শীতে রাত কাটে? রাত উপসী হাতি টলে। তোমার অত লজ্জাই কাজ নেই, 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাতে ছোট্ট ছোট্ট চুমুক দিয়ে পান করতে করতে সুরনাথের শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। তিনি লক্ষ্য করছিলেন কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর, অপরটি বোধহয় শোয়ার ঘর। তিনি অনুমান করলেন দাওয়াই মাদুরের ওপর হয়তো তার শোয়ার ব্যবস্থা হবে। সেই ভালো হবে। কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরই যুবতী দ্বারের কাছে এসে বলল, ভাত পেরেছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ উত্তপ্ত। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছেই রাখা রয়েছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল এবং একটি চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসলেন। যুবতী ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবেই কথা বলছে, অথচ তিনি হুঁ হাঁ ছাড়া কিছুই বলছেন না।
বিপদের সময় যে ঘরে ডেকে আশ্রয় দিয়েছে তার অত্যন্ত একটু মিষ্ট লাভ করার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলের ভেতর হতে গলা বাড়িয়ে বললেন, তোমার নাম কি? একগাল হেসে যুবতী বলল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে লাগলো। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন। খাওয়া শেষে সুরনাথ হাত মুখ ধুলে কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শুবি কি? শীতে জমে যাবে যে। যাও, বিছানায় শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাতে কোথায় শোবে সেটাও প্রশ্ন করলেন না। দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো শয়নকক্ষে প্রবেশ করলেন। ঘরে প্রদীপ জ্বলছে। মেঝের ওপর খড় পেতে তার ওপর তোষক বিছিয়ে শয্যা। সুরনাথ সুটকেস নিয়ে এসে জামা কাপড় পরিবর্তন করলেন। তারপর প্রদীপ জ্বালিয়ে রেখেই শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসনকোসনের শব্দ শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার মনের উত্তাপ একটি নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বেরিয়ে এলো। চোখ বুজিয়ে অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন। হঠাৎ চটকা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র হাসি, সঙ্গে সমস্ত মুখে ক্ষতবিক্ষত চিহ্ন, এলোকেশি চুল, তার চোখ দুটো রক্ত জবার মতো লাল। তিন দিন পর যখন সুরনাথ ফিরে আসলেন না, তখন পোস্টমাস্টারবাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথবাবুর জন্য নয়, সঙ্গে যে সেই অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাওয়ার কথা সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করে দিল। 7 দিন পর সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে মৃতদেহটি পড়ে আছে। সাইকেলটি অনতি দূরে মাটিতে লুটছে। তার পশ্চাদে সুরনাথের সুটকেসটিও পড়ে রয়েছে। সুটকেসটির মধ্যে কাপড় জামা সমেত সমস্ত জিনিসই মজুদ আছে, কিছুই খোয়া যায়নি। সুরনাথের দেহে কোথাও আঘাতের চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মাসার হয়ে গিয়েছে, যেন রক্তচোষা বাদুড় দেহটি শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বর্ণনা শুনলেন, তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়ে বললেন, আহারে, ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনো ওর তল্লাটেই আছে। মায়া বিস্তার করেই বেচারাকে টেনে নিয়েছিল। আমি তো সুরনাথবাবুকে আগে থেকেই সাবধান করে দিয়েছিলাম। বলেছিলাম যে ওই বাঁহাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু উনি তো আমার কথাই শুনলেন না। গল্পটি সম্পূর্ণরূপে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি আপনার কেমন লাগলো
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।